আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা চলে এসেছি দেখো তোমাদের রোড টু মিশন 100 সাজেশন নিয়ে। কোন অধ্যায়? কোন দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। কোন? বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। দেখো আমাদের কোন সাবজেক্ট বলতেছি? বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। যারা এসএসসি 26 সালে পরীক্ষার্থী আছো তোমরা, তো তোমাদের জন্য কি আমরা হচ্ছে কি আরটিএম 100 সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা হচ্ছে কি দেখো এই সাজেশনটা যারা হচ্ছে কি সংগ্রহ করো না, দ্রুত আমাদের কাছ থেকে সংগ্রহ করে ফেলবা। তো আমরা বলতেছি দেখো যে বিগত সালে যারা এসএসসি পরীক্ষার্থী ছিল, কি বলতেছি যে বিগত সালে যারা এসএসসি পরীক্ষার্থী ছিল তারা আমাদের এই আরটিএম 100 সাজেশনটি পড়ে কি অনেক শতভাগ কমন নিশ্চয়তা পেয়েছিল, কি শতভাগ কমন পেয়েছিল। তো তোমাদেরও বলবো যারা এসএসসি 26 সালের পরীক্ষার্থী আছো, তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, কি তোমাদের শর্ট সিলেবাস 6টা অধ্যায় আছে। তো আমরা বলতেছি কি এই 6টা অধ্যায় থেকে তোমাদের কি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা হচ্ছে কি সকল কিছু দিক বিবেচনা করে তোমাদের জন্য আমরা এই আরটিএম 100 সাজেশনটা কি তৈরি করছি। তো দেখো এখানে আমাদের হচ্ছে অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক কোশ্চেন আছে, অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এবং অধ্যায়ভিত্তিক গ এবং ঘয়ের জন্য আমরা কি করছি তোমাদের জন্য কিছু কিছু টপিক বাছাই করে দিয়েছি, যে যেন তোমাদের কি প্রিপারেশন কোনো প্রকার ঘাটতি না থাকে। তো দেখো এখানে আমরা হচ্ছে কি 3 স্টার 2 স্টার 1 স্টার এমন কোশ্চেনগুলো এমন দিয়ে কি কোশ্চেনগুলো সাজাইছি। তো দেখো যাদের হচ্ছে প্রত্যাশা থাকে যে ভাই আমাদের বেশি পড়ালেখা ভালো লাগে না, তাদের জন্য আমরা বলবো যে তোমরা হচ্ছে আমাদের 3 স্টার এবং 2 স্টার কোশ্চেনগুলো একটু ভালো মতো পড়বা, তাহলে দেখবা যে কি তুমি ইনশাল্লাহ কি কমন পেয়ে যাইতেছো। এখন যাদের প্রত্যাশা থাকে আমার একটু এ প্লাস পাইতে হবে, আমি একটু ভালো রেজাল্ট করতে হবে, তাদেরকে বলবো যে 3 স্টার 2 স্টার এবং কি বাকি যে কোশ্চেনগুলো আছে ওগুলো পড়বা। আর যাদের কি ইচ্ছা 100-এ 100, তাদেরকে বলবো যে কি অবশ্যই সব কোশ্চেনগুলো পড়বা, সব অধ্যায় থেকে সব কোশ্চেনগুলো সম্পর্কে কি ধারণা রাখবা। তো দেখো আমরা হচ্ছে কি দ্বিতীয় অধ্যায় বা কি বাংলাদেশের স্বাধীনতা। তো এই বাংলাদেশের স্বাধীনতা এই অধ্যায় থেকে আমাদের কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, কি টাইপের আমাদের কোশ্চেন আসতে পারে, সকল কিছু আমরা একটু দেখবো। তো দেখো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, তো জ্ঞানমূলক প্রশ্ন দেখো একটু যে দ্বিতীয় অধ্যায়ের, তো জ্ঞানমূলক দেখো টাইপ 1-এ আমরা বলতেছে কি জ্ঞানমূলক প্রশ্ন। 1 নম্বর বলতেছে কি যে মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কারা ছিল। দেখো মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কারা ছিল, আমরা জানি মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কারা ছিল বলতো, যে জনগণ, কি জনগণ। তো দেখো এই কোশ্চেনটা তুমি এভাবে লিখবা যে মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ। শুধু জনগণ লিখে দেও না, কেমন একটু বেমানান দেখাবে, কি অর্থ দেখাবে। তার জন্য কিভাবে লিখবা যে মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা, জনগণ। এরপরে আমাদের 2 নম্বর বলতেছে যে কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। দেখো এই কোশ্চেনগুলো আমরা কি 3 স্টার দিয়ে সাজাইছি, তোমাদের কি 3 স্টার দিয়ে সাজাইছি। তো কতটা 3 স্টার কোশ্চেন আছে এখানে দেখো যে প্রায় হচ্ছে আমরা 8টা 3 স্টার কোশ্চেন দেখছি তোমাদের জন্য। কতটি? 8টা। তো বলতেছে কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে, অপারেশন সার্চলাইট কখন শুরু হয়। তারপরে 4 নম্বর বলতেছি যে অস্থায়ী সরকারের সদর দপ্তর কোথায় ছিল। 5 নম্বরে বলতেছে কি জাতীয় গণহত্যা দিবস কবে পালন করা হয়। এবং 6 নম্বর বলতেছে কি যে জল্লাদের দরবার কি এবং পেশাজীবী কারা ছিল। তো দেখো এবং হচ্ছে কারা যৌথ কমান্ড গড়ে তোলে। তো এই কোশ্চেনগুলো কাদের জন্য পড়বা। দেখো এই কোশ্চেনগুলো বললাম যে প্রথমত বললাম যে প্রথমেই কি বলেছিলাম যে যাদের হচ্ছে প্রিপারেশন একটু দুর্বল, যারা আমার চেয়ে পাস করতে হবে ভাইয়া এমন টাইপের যে স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা হচ্ছে আমাদের এই যে আরটিএম 100 সাজেশনের এই যে 3 স্টার কোশ্চেনগুলো পড়বা। কি বললাম? এই 3 স্টার কোশ্চেনগুলো পড়বা। ইনশাআল্লাহ তুমি এই 3 স্টার কোশ্চেনগুলো পড়লে আমাদের এখান থেকে কি কমনের নিশ্চয়তা। এরপরে আমাদের দেখো, এরপরে আমাদের হচ্ছে যে কি 9 নম্বর 10 নম্বর 11 নম্বর এবং 12 নম্বর, কি 9 10 11 12। তো এখান থেকে দেখো এখানে আমাদের যে কোশ্চেনগুলো আছে, এখানে আমরা বলতেছি দেখো যে অধিবেশন স্থগিতের ঘোষণার প্রতিবাদে কখন সারা দেশে হরতাল পালিত হয়। কি সারা দেশে হরতাল পালিত হয়, আমরা জানি যে সারা দেশে 2 এবং কি 2 এবং 3 তারিখে হরতাল পালন করা হয়। তারপরে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিল। তো দেখো এই যে আমাদের মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী, তারপরে কি স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, তারপরে কি অর্থমন্ত্রী, এগুলো যে আমরা জানি অর্থমন্ত্রী হচ্ছে কি এম নসরুল আলী ছিল। তো তারপর বলতেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিল। তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি নামে আখ্যা দেওয়া হয়। আমরা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দেখো যেহেতু যে সর্বস্তরের জনগণ এই যুদ্ধে কি অংশগ্রহণ করেছিল, তার জন্য আমরা এই যুদ্ধকে কি গণযুদ্ধ অথবা জনযুদ্ধ বলতে পারি। এরপর আমাদের 13 নম্বর বলতেছে যে কে 1971 সালে 3রা মার্চে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। আমরা জানি যে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন কে, কি ইয়াহিয়া খান, তাই না। এবং 14 নম্বর কি বলতেছে শেখ মুজিবুর রহমান কখন ঐতিহাসিক ভাষণ দেন। দেখো এই কোশ্চেনগুলো কি আমরা বলতেছি কি যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তাই না। এখন দেখো যে আমরা এই অধ্যায় থেকে বেশ বড় অধ্যায়, তাই না, আমাদের বেশ বড় অধ্যায়, তার জন্য তোমাদের কি প্রায় 30টা কোশ্চেন আমরা তোমাদের জন্য কি সাজেস্ট করছি। কতটা কোশ্চেন? 30টা কোশ্চেন। তো এই 30টা কোশ্চেন যদি তোমরা একটা দেখো যে তাদের কি 100-এ 100 পাওয়ার কি আছে, যে 100-এ 100 পাওয়ার ইচ্ছা, তাদেরকে বলবো তোমরা এই 30টা কোশ্চেন কি
অনেক ভালোভাবে নিজের আয়ত্তে নিয়ে আসো। দেখো এই কোশ্চেনগুলো আমরা কি তো একবার পড়লে মনে রাখতে পারি যে অপারেশন সার্চলাইট কাকে বলে, তারপরে স্বাধীনতার ঘোষণার সময় চট্টগ্রাম কার্যালয় বেতার কেন্দ্রটির নাম কি ছিল, তারপরে কত তারিখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয়, মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় ছিল, আমরা জানি কি কতটা, প্রায় 12টি মন্ত্রণালয় ছিল, প্রায় না 12টি। যে চরমপত্র কি, আমরা জানি চরমপত্র হচ্ছে কি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে একটা কি পরিচালিত একটা অনুষ্ঠান ছিল। তারপরে গণযুদ্ধ কাকে বলে, দেখো গণযুদ্ধ কি আমরা জানি যে দেখো গণযুদ্ধ হচ্ছে কি যে সর্বস্তরের মানুষ জনগণ হচ্ছে কি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল বলে আমরা বলতেছি। এরপরে দেখো আমাদের যে প্রায় 30টা কোশ্চেন আমরা তোমাদের জন্য কি টাইপ 1 এ সাজেস্ট করছি। এরপরে আমাদের আছে যে অনুধাবন এবং জ্ঞানমূলক কোশ্চেন, কি যে অনুধাবন এবং জ্ঞানমূলক কোশ্চেন। তো অনুধাবন এবং জ্ঞানমূলক কোশ্চেনে সংক্ষিপ্ত প্রশ্নতে বলতেছে যে অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক কোশ্চেনে আমাদের দেখো তোমাদের বলতেছে যে মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা ছিল। তো দেখো আমাদের মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণীর মানুষের কি ভূমিকা ছিল, তো সেই ভূমিকাগুলো তোমরা যদি ভালো মতো পড়তে পারো, ছাত্রছাত্রীর ভূমিকা ছিল, নারীদের ভূমিকা ছিল, গণমাধ্যমের ভূমিকা ছিল, তারপরে কি ছিল, তারপরে বিভিন্ন দেশের ভূমিকা ছিল। তো দেখো এই ভূমিকা থেকে আমাদের অনেক সময় প্রশ্ন আসে। তারপরে বলতেছে মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা ছিল কি, দেখো মুক্তিযুদ্ধে ছাত্রদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল। কি বলতেছি যে মুক্তিযুদ্ধে না, শুধু মুক্তিযুদ্ধে না, আমাদের যে 1947 সাল থেকে কি 1971 সাল পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে দেখবা যে কি বাংলাদেশে ছাত্রদের কি বেশি ভূমিকা ছিল, কি 48 সাল থেকে 52 ভাষা আন্দোলনে, তারপরে কি আছে দেখবা যে 62 থেকে 64 শিক্ষা আন্দোলন, তারপরে আমাদের কি আছে, তারপরে 1966 কি আছে 6 দফাতে, তারপরে 1969 গণ অভ্যুত্থানে ছাত্রদের অবদান, 1971 ছাত্রদের অবদান, কি প্রতিটা ক্ষেত্রেই দেখবা যে কি এই যে আমাদের 24 বছর কি পাকিস্তানিরা যে আমাদের শাসন করছে, এই 24 বছরে কি প্রত্যেকটা জায়গায় দেখবা যে ছাত্রদের ভূমিকা বেশি ছিল। এরপর আমাদের 2 নম্বর বলতেছে যে অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়। আচ্ছা অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়, এই কোশ্চেনটা আমাদের অনেকবার আসে আমাদের পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়। দেখো আমাদের এই সাজেশনটা এমনভাবে তৈরি করেছি যেন সকল বোর্ডের জন্য প্রযোজ্য, কি সকল বোর্ডের জন্য। এরপর আমাদের 3 নম্বর কোশ্চেনটা বলতেছে স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকার গঠনের গুরুত্ব ব্যাখ্যা করো। কি বলতেছে যে স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকারের গুরুত্ব ব্যাখ্যা করো। আচ্ছা স্বাধীনতা অর্জনের জন্য মুজিবনগর সরকার কিভাবে গঠন করে আমরা জানি, দেখো যে আমাদের এই মুক্তিযুদ্ধকে কি সঠিকভাবে পরিচালনা করার জন্য কি আমাদের এই মুজিবনগর সরকারটি গঠন করা হয়েছিল। এরপরে 4 নম্বর বলতেছে যে 7ই মার্চের ভাষণের মূল বক্তব্য কি ছিল। এরপরে আমাদের বলতেছে যে মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন। দেখো এই কোশ্চেনটাও আমাদের অনেকবার আসে, কি আমরা বলতেছি এই কোশ্চেনটা অনেক পরীক্ষায় আসে যে মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ কেন বলা হয়। আচ্ছা বললাম যে কি যে মুক্তিযুদ্ধ যেহেতু আমাদের দেখো সর্বস্তরের জনগণের কি সর্বস্তরের মানুষ হচ্ছে কি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার জন্য আমরা বলতেছি কি এই যুদ্ধ হচ্ছে কি গণযুদ্ধ নামে পরিচিত। এরপরে দেখো 6 নম্বর অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়, মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা, তারপরে কৃষি উন্নয়নে বঙ্গবন্ধু কি কাজ করেছিল, স্বাধীনতা বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবী কর্মসূচি। তো এই কোশ্চেনগুলো আমরা বলতেছি কি 2 স্টার দিয়ে সাজাইছি। এরপরে দেখো আমাদের 12 থেকে কত পর্যন্ত, 12 থেকে কত পর্যন্ত, 12 থেকে দেখো 24 পর্যন্ত। দেখো এই কোশ্চেনগুলো আমরা বলতেছি যে যাদের কি দেখো যে এই যে 21 নম্বর কোশ্চেনটা ভালো করে একটু দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কাদের ভূমিকা গৌরবোজ্জ্বল ছিল। আমরা জানি দেখো নারীদের ভূমিকা কি ছিল, গৌরবোজ্জ্বল ছিল। তো এই কোশ্চেনটা আমাদের পরীক্ষা অনেকবার আসে। তো এই কোশ্চেনগুলো কি একটু যদি ভালো মতো তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারো, দেখবা যে কি যেখানে থেকে যে কোনোভাবে যদি তোমাদের পরীক্ষা আসে তোমরা কি সবাই কি আনসার করতে পারবা। এরপরে দেখো আমরা এই অধ্যায় থেকে তোমাদের গ এবং ঘয়ের জন্য সৃজনশীলের কি যে সৃজনশীলের গ ঘয়ের জন্য যে প্রশ্ন থাকে সেই প্রশ্নের জন্য আমরা হচ্ছে কি তোমাদের দেখো 4টা টপিক তোমাদের জন্য সাজেস্ট করছি। এই 4টা টপিক যদি কি ভালো মতো তোমরা পড়তে পারো তাহলে এখান থেকে অবশ্যই কি আনসার করতে পারবা। কি যে 7ই মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা, তারপরে কি অপারেশন সার্চলাইট। এই দেখো এই অপারেশন সার্চলাইট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপরে মুজিবনগর সরকারের কার্যক্রম, তারপর 4 নম্বরে হচ্ছে কি যুদ্ধে বিভিন্ন ব্যক্তি এবং গোষ্ঠীর অবদান। আচ্ছা ব্যক্তি এবং গোষ্ঠীর অবদান বলতে কি বোঝাইতেছে, দেখো যে ব্যক্তির অবদান বলতে চাই যে আমাদের হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধে ছাত্রদের অবদান, তারপরে গণমাধ্যম, তারপরে কি পেশাজীবী, তারপরে কি প্রবাসী এদের ভূমিকা ছিল। আর গোষ্ঠীর অবদান বলতে এখানে কি বোঝাইতেছে যে বিভিন্ন দেখো আমাদের যে দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন ভারতের অবদান ছিল, সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ছিল মানে কি বর্তমান রাশিয়া, তারপরে হচ্ছে কি ছিল, তারপরে হচ্ছে কি যে ইউকে মানে আমাদের যুক্তরাজ্যের ভূমিকা ছিল, তারপরে আমাদের হচ্ছে যে জাতিসংঘের কি কি ভূমিকা ছিল। তো দেখো এই যে এই গোষ্ঠীর অবদানগুলো বলতেছে, এই অবদানগুলো যদি আমরা ভালো মতো পড়তে পারি তাহলে আমরা বলতেছি কি এই অধ্যায় থেকে কি সব সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারবো আমরা। এরপরে আমাদের 3য় অধ্যায় আছে, দেখো যে অধ্যায়টা আমাদের কি সবচেয়ে বড় অধ্যায়। কি বলতেছি সবচেয়ে বড় অধ্যায়, যে এখান থেকে আমাদের কি 2টা সৃজনশীল প্রশ্ন আসবে। কয়টা সৃজনশীল, যে 2টা সৃজনশীল আসবে। একটা হচ্ছে কি একটা আসবে আমাদের হচ্ছে সৌরজগৎ থেকে, আর একটা আসবে হচ্ছে আমাদের ভূমণ্ডল থেকে। একটা কি যে বললাম দেখো একটা আসবে সৌরজগৎ থেকে, আর একটা আসবে কি একটা আসবে এই ভূমণ্ডল থেকে।
তো কি মোট 2টা কোশ্চেন আসবে এখান থেকে। তো মোট 2টা কোশ্চেনের মধ্যে কি দেখো যে আমরা বলতেছি কি টাইপ 1 এ হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন নিয়ে আলোচনা করব। কি টাইপ 1 এ জ্ঞানমূলক কোশ্চেন। তো এই অধ্যায় থেকে কেমন টাইপের জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে যে কিভাবে লিখবা। তো বলতেছে দেখো কোন রেখার সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়। আমরা জানি সবাই দ্রাঘিমা রেখার সাহায্যে কি স্থানীয় সময় নির্ণয় করা হয়। কোন রেখার সাহায্যে? দ্রাঘিমা রেখার সাহায্যে। বলতেছে অধিবর্ষ কত দিনে হয়। আমরা জানি যে অধিবর্ষ কত দিনে হয়, কোন কি যে কি কয় বছর পর পর অধিবর্ষ বা লিপ ইয়ার হয়। তারপরে আমাদের বলতেছে যে সৌরদিন কাকে বলে। আচ্ছা সৌরদিন কাকে বলে তোমরা তো জানো। সৌর। তারপরে 4 নম্বর বলতেছে যে কয়টি উজ্জ্বল বলয় শনিকে আবেষ্টন করে আছে। আচ্ছা আমাদের এই অধ্যায়ে যেহেতু এই অধ্যায়টা আমাদের বড়, তো বেশি কোশ্চেন তোমাদের জন্য সাজেস্ট করছি আমরা, যে প্রায় দেখো এখানে আমাদের 12টি হচ্ছে কি যে 3 স্টার কোশ্চেন আছে। কি 12টি। কয়টি উজ্জ্বল বলে শনিকে, তারপরে পৃথিবীর গড় তাপমাত্রা কত, সৌর কলঙ্ক কাকে বলে। দেখো এই কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের, যে আমাদের অনেক পরীক্ষা আছে যে সৌর কলঙ্ক বলতে কি বোঝায়। তারপরে কি সৌরজগতের প্রাণকেন্দ্র কি, দেখো 1 মার্কের কোশ্চেন। এটা হচ্ছে সৌরজগতের প্রাণকেন্দ্র, আমরা জানি সবাই সৌরজগতের প্রাণকেন্দ্র সূর্য। তারপরে কি কোন গ্রহ নীলাভ বর্ণের, কি যে নীলাভ বর্ণের হয়, যে মূল মধ্যরেখা কাকে বলে। আচ্ছা যদি বলে কোন গ্রহ নীলাভ বর্ণের বাদ দিয়ে যদি বলে কোন গ্রহ আছে লালচে বর্ণের, কি যে লালচে বর্ণের, তাহলে কি বলবো আমরা যে লালচে বর্ণের হচ্ছে গ্রহ হচ্ছে কি যে মঙ্গল গ্রহ। তারপরে মূল মধ্যরেখা কাকে বলে, এই কোশ্চেনটা আমাদের অনেক জায়গায় আসে, কি অনেকবার আসে যে মূল মধ্যরেখা কাকে বলে, তাই না। যে মূল মধ্যরেখা কোনটা, এটা হচ্ছে মূল মধ্যরেখা। বলতেছে বার্ষিক গতি কাকে বলে, অনুসর কি, এবং জোয়ার ভাটা কত প্রকার। কি যে বার্ষিক গতি কাকে বলে, এই যে বার্ষিক গতি কাকে বলে এবং অনুসর কি। দেখুন সূর্য 1 থেকে 4 তারিখের মধ্যে যে কি জুলাই মাসে যখন সূর্য 1 থেকে 4 তারিখে পৃথিবীর কাছে অবস্থান করে তখন আমরা বলছি কি অনুসর। এরপরে আছে দেখো যে 13 থেকে আমাদের 17 পর্যন্ত, কি বললাম যে 13 থেকে 17 পর্যন্ত আমরা হচ্ছে কি 2 স্টার দিয়ে সাজাইছি তোমাদের জন্য। 2 স্টার বলতেছে যে দেখো গুরুমণ্ডলের উপরের অংশকে কি বলা হয়, নিরক্ষরেখার অক্ষাংশ কত, তারপরে পৃথিবীর ব্যাসার্ধ কত, সূর্যের উপরিভাগের উষ্ণতা কত এবং বার্ষিক গতির সময় কত। তো দেখো এই যে এই কোশ্চেনগুলো আমরা বলতেছি কি 2 স্টার। তারপরে আমাদের তোমাদের 1 স্টার কোশ্চেন সাজাইছি কি 23 পর্যন্ত, 18 থেকে 23 পর্যন্ত। তো এই কোশ্চেনগুলো কি আমরা বলতেছি যারা কি যে দুর্বল আছো, মধ্যম আছো, ভালো লেভেলের স্টুডেন্ট আছো, কি সকলের জন্য কি এই কোশ্চেনগুলো আমাদের। দেখো আমরা অনেকগুলো কোশ্চেন তোমাদের জন্য সাজেস্ট করছি, প্রায় কত এই অধ্যায় থেকে প্রায় হচ্ছে 42টা কোশ্চেন সাজেস্ট করছি। কত 42টা কোশ্চেন তোমাদের জন্য সাজেস্ট করছি। লাস্টে একটা কোশ্চেন আছে, দেখো লাস্টের কোশ্চেনটা কি আমাদের, যে প্রত্যেক স্থানে জোয়ারের সময় কত পর পর দেখো ভাটা হয়। আমরা জানি যে প্রত্যেক স্থানে জোয়ারের পর কত মিনিট পর পর প্রায় কি যে কত মিনিট পর পর ভাটা হয় আমরা জানি। তারপরে সূর্যের উত্তরণের শেষ দিন কবে আমরা জানি। ছায়াবৃত্ত কাকে বলে। এই যে এই কোশ্চেন আমাদের 1 মার্কের জন্য অনেক সময় আসে যে সূর্যের উত্তরণের শেষ দিন কবে। আমরা জানি যে সূর্যের উত্তরণের শেষ দিন হচ্ছে কি 21 জুন, তাই না। তো দেখো এই অধ্যায় থেকে যদি আমরা কি অনেকগুলো কোশ্চেন তাদের জন্য সাজেস্ট করছি জ্ঞানমূলকে। এরপরে আমাদের আছে যে অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক প্রশ্ন। কি অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক কোশ্চেন। বলতেছে আহ্নিক গতি কি ব্যাখ্যা করো, তারপরে ভরা কটাল মরা কটাল। আচ্ছা এই ভরা কটাল মরা কটাল যখন তোমাদের চাবে যে দেখো ভরা কটাল বলতে কি বোঝায়, তখন তোমরা এই চিত্রের মাধ্যমে, একটা চিত্র আছে না, তো এই চিত্র দিয়ে তুমি বোঝাই দিবা যে ভরা কটাল বলতে কি বোঝায়, বুঝছো। যদি ভরা কটালের সাথে কি মরা কটালও থাকে তাহলে কি এই যে চিত্র দিয়ে তোমরা বোঝাই দিবা যে সূর্য, দেখো সূর্য এবং পৃথিবীর মধ্যে চন্দ্র যখন কি মাঝখানে আসছে তখন আমরা বলতেছি কি যে সূর্য, দেখো ভরা কটালে পূর্ণিমা তিথি আছে, অমাবস্যা তিথি আছে, ঠিক আছে ভরা কটালার আছে। তারপরে কি 3 নম্বরে আছে কি সৌর কলঙ্ক কি, তারপরে কি প্রমাণ সময় বলতে কি বোঝায়, অধিবর্ষ কি এবং আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝায়। দেখো এর মধ্যে আমাদের 6 নম্বর কোশ্চেনটা কি অনেক ইম্পর্টেন্ট। কি বললাম অনেক ইম্পর্টেন্ট। অনেক আমাদের পরীক্ষা আসে যে আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝায়, অথবা আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কি বললাম আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, অথবা আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এরপর আমাদের 7 নম্বরে আছে কি গুরুমণ্ডলের গুরুত্ব, গুরুমণ্ডলের গঠন ব্যাখ্যা করো। 8 নম্বরে আছে যে পৃথিবীর গ্রহের বর্ণনা দাও। কি পৃথিবীর গ্রহের বর্ণনা দিতে বলতেছে। আমাদের যে পৃথিবীর গ্রহ আছে সৌরজগতে, কি পৃথিবী হচ্ছে আমাদের তৃতীয়তম গ্রহ, তো এই তৃতীয় গ্রহের বর্ণনা দিতে বলতেছে। আচ্ছা এখানে পৃথিবী বাদ দিয়ে যদি এমন বলতো যে সৌরজগতে কি সৌরজগতে তৃতীয়তম গ্রহের বর্ণনা দাও, তখন আমরা কি বলতাম যে আমরা জানি। দেখো তাহলে আমাদের দরকার হচ্ছে কি দেখো যে সূর্যের দূরত্বের অনুসারে কি আমাদের গ্রহগুলো মুখস্থ করা। সবার কি সবার হচ্ছে কি সূর্যের দূরত্ব অনুসারে গ্রহগুলো মুখস্থ করা। দেখো কি আমাদের হচ্ছে সূর্য থেকে কেন্দ্র করে দেখো যে আমাদের প্রথমে আছে বুধ, তারপরে আছে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে শনি, ইউরেনাস ও নেপচুন, তাই না। আমাদের হচ্ছে কি এই যে পৃথিবী সূর্য থেকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে সূর্যের দূরত্বের দিক থেকে আমরা বলতেছি যে পৃথিবী হচ্ছে তৃতীয়তম গ্রহ। কত তৃতীয়। এরপরে আমাদের দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আমরা কেন দ্রাঘিমা রেখা ব্যবহার করে থাকি। আমরা জানি যে দেখো দ্রাঘিমা রেখা কিসের জন্য ব্যবহার হয়, যে সূক্ষ্ম সূক্ষ্ম সময় নির্ধারণের জন্য।
এরপরে আমাদের দেখো যে মরা কটাল কি, আচ্ছা যখন মরা কটাল যাবে তোমার কাছে, দেখো যে মরা কটাল যাবে তখন মরা কটালের কি সপ্তমী বা অষ্টমী তিথিটা চিত্রটা তোমরা ভালো মতো দিয়ে বুঝাই দিবা, ঠিক আছে। এরপরে দিবারাত্রি হ্রাস বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ ব্যাখ্যা করো। দিবারাত্রি হচ্ছে কি হ্রাস বৃদ্ধির একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। এরপরে দেখো আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজন কেন হয়, আমরা এটা জানি। যদি থাকো এই কোশ্চেনটা যদি তোমাদের বলে যে আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজন হয় কেন ব্যাখ্যা করো, যদি এই কোশ্চেনটা আছে তোমাদের, তাহলে প্রথমত বলবা যে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে। কি বলবা যে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, বলবো যে 180 ডিগ্রি দ্রাঘিমায় সম্পূর্ণ জলভাগের উপর, দেখো উত্তর থেকে দক্ষিণে যে কল্পিত রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। তো এরপরে বলবা আন্তর্জাতিক তারিখ রেখার কেন প্রয়োজন হয়, তাই না। যে আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজন হয় কিসের জন্য, আমাদের যে দিন ও বারের 180 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করলে দিন ও বারের যে কি একটা হচ্ছে কি যে পার্থক্য সৃষ্টি হয়, তারপরে কি আমাদের একটা ঝামেলা হয়, তার জন্য আমরা বলতেছি কি আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজন। এরপর 15 নম্বর হচ্ছে কি কেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, আমরা জানি কি যে সূর্য কেন পৃথিবীর চারিদিকে ঘোরে আমরা একটু জানি। তারপরে যে 16 নম্বর বলতেছে সূর্য হলো সৌরজগতের প্রাণকেন্দ্র, ব্যাখ্যা করতে বলতেছে। তো দেখো অনেকগুলো আমরা কোশ্চেন সাজেস্ট করছি তোমাদের জন্য, যেহেতু অধ্যায়টা বড়, প্রায় দেখো 22টা মতো। বলতেছে জোয়ার ভাটার একটি কারণ ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা জোয়ার ভাটার আমাদের কয়টা কারণ আছে জানো, প্রায় 3টা মতন কারণ আছে। তারপরে ঋতু পরিবর্তন কেন ঘটে, মূল মধ্যরেখা বলতে কি বোঝায়, স্থানীয় সময় বলতে কি বোঝায়, দ্রাঘিমা রেখা বলতে কি বোঝায়। দেখো এই রেখাগুলো আমাদের কি যে অনেক ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে। এরপরে আমাদের হচ্ছে 23 থেকে কত, প্রায় 23 থেকে 34 পর্যন্ত আমরা কোশ্চেনগুলো দেখো তোমাদের কি উইদাউট এনি স্টারে সাজাইছি। তো এই যে এই কোশ্চেনগুলো আমরা বলতেছি কি যারা ভালো লেভেলের স্টুডেন্ট তারা কি অবশ্যই পড়বা, কি বললাম যে অবশ্যই কি তারা হচ্ছে কি ভালো করে তোমাদের জন্য কি আয়ত্তে রাখবা। এরপরে আমাদের দেখো যে এই অধ্যায় থেকে তোমাদের জন্য আমরা হচ্ছে কি সৃজনশীলের গ ঘ এর জন্য কি কি কোশ্চেন সাজেস্ট করছি, কি সাজেস্ট করছি একটু দেখো। এখানে আমাদের বলতেছে যে জোয়ার ভাটাটা কি, যে জোয়ার ভাটাটা আমাদের কি ঘয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপরে জোয়ার ভাটার ধারণা, এটাও আমাদের ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। তারপরে গাণিতিক সমাধান, যেটা আমাদের ঘয়েতে অবশ্যই আসে। পৃথিবীর উপর কি জোয়ার ভাটার প্রভাব, এটা আমাদের কি ঘয়ের জন্য আসে। তারপরে স্থানীয় সময়, পুরমান সময়, ঋতু পরিবর্তন, পৃথিবীর গতি, দেখো এগুলো হচ্ছে কি গ ঘ প্লাস, গ এবং ঘ প্লাস। তো দেখো দুইটা জায়গায় আসতে পারে, কি বলতেছে গ ঘ প্লাস দুইটা জায়গায় কি আসতে পারে। এরপরে আমাদের দেখো ষষ্ঠতম অধ্যায় দেখো ষষ্ঠতম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়ের নাম কি আমাদের রাষ্ট্র নাগরিকতা ও আইন। কি রাষ্ট্র নাগরিকতা ও আইন। এই রাষ্ট্র নাগরিকতা আইন থেকে আমাদের টাইপ 1-এ কি কি জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে আমরা একটু দেখি। যেহেতু আমরা বলতেছি এই অধ্যায়টা একটু ছোট, এই অধ্যায়টা কি দু একবার পড়লে আমরা পারি। তো বলতেছে আধুনিক রাষ্ট্রের আইনের প্রধান উৎস কি কি, তারপরে বাংলাদেশ সরকার কখন তথ্য অধিকার আইন জারি করে এবং অভ্যন্তরীণ সার্বভৌমত্ব বলতে কি বোঝায়, অ্যারিস্টটল কোন দেশের নাগরিক ছিলেন। তো দেখো একদম ছোট আমাদের সিম্পল কোশ্চেন। যে রাষ্ট্র গঠনের মুখ্য উদ্দেশ্য কি, রাষ্ট্রের সবচেয়ে বড় উপাদান কি, মানে কি বড় সম্পদ কি, আমরা জানি রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ কি বলতো, শিক্ষিত জনগোষ্ঠী, তাই না। তারপরে কি রাষ্ট্রের সংজ্ঞা লেখো। আচ্ছা অনেক রাষ্ট্রবিজ্ঞানীর দেখো রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করেছে, সেই রাষ্ট্রবিজ্ঞানীর গুলোর সংজ্ঞা তোমরা যদি ভালো মতন আয়ত্ত করতে পারো তাহলে কি আমরা সব পারবো। দেখো অধ্যাপক গার্নার আছে, তারপরে কি রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল আছে, তো অনেকের মধ্যে অনেক সংজ্ঞা দিয়ে গেছে। দেখো আমাদের হচ্ছে কি প্রায় 12টার মতো তোমাদের এই অধ্যায় থেকে কি আমরা মানে তোমাদের জন্য কি 3 স্টার কোশ্চেন সাজাইছি। তো এরপরে আমরা দেখবো হচ্ছে কি দেখো 2 স্টার কোশ্চেন গুলো, কি যে 2 স্টার কতগুলো কোশ্চেন আছে, প্রায় হচ্ছে কি প্রায় 13 থেকে 19 পর্যন্ত আমাদের কি প্রায় হচ্ছে 9টা। দেখো 13 থেকে 19 পর্যন্ত কি আমাদের বলতেছি 1 2 3 4 5 6 7টা, প্রায় 7টা কোশ্চেন আছে। দেখো এই 7টা কোশ্চেন তোমাদের বলছে 2 স্টার। তো এই কোশ্চেনগুলো কি তোমরা ভালো মতো পড়বা। এরপরে আমাদের হচ্ছে যে 20 থেকে কত, 20 থেকে প্রায় হচ্ছে 20 থেকে হচ্ছে 31 পর্যন্ত। দেখো 20 থেকে কি 31 পর্যন্ত আমরা হচ্ছে কোশ্চেনগুলো তোমাদের হচ্ছে যে আমরা 20 থেকে 26 পর্যন্ত আমাদের 1 স্টার আছে, এবং 20 থেকে দেখো 31 পর্যন্ত আমরা এই কোশ্চেনগুলো কি বলবো, এই কোশ্চেনগুলো হচ্ছে তোমরা যে ভালো লেভেলে যাদের হচ্ছে কি প্রত্যাশা 100-এ 100 তাদেরকে বলবো যে এই কোশ্চেনগুলো সবাই পড়ো। তোমরা কি বলবো, বললাম যে সবাই পড়ো। এই অধ্যায় থেকে আমাদের হচ্ছে এবার তো দেখো এই পাশে আরো কিছু কোশ্চেন আছে যে আমাদের 32 থেকে যে নাগরিক কাকে বলে, সুনাগরিক বলতে কি বোঝায়, এবং আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কি। দেখো আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস আমরা কি জানি বলতো, জাতীয় সংসদ, তাই না, সংবিধান, জাতীয় সংসদ।
আচ্ছা যাই হোক, তারপরে 35 নম্বর হচ্ছে আইন কাকে বলে, প্রথা কি এবং কি। দেখো প্রথা কি, এই কোশ্চেন আমাদের কি কতে অনেকবার আসে, কি সৃজনশীল প্রশ্নের কয়ে অনেকবার আসে। তারপরে বলতেছে অধিকার এবং কর্তব্য পরস্পর কি, এবং 38 হচ্ছে কি কোনটি রাষ্ট্রের সকলের জন্য কি সমভাবে প্রযোজ্য হয়। এরপরে আমাদের দেখো টাইপ 2 তে অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক কোশ্চেনে আমরা যে তোমাদের হচ্ছে কি 3 স্টার 2 স্টার দিয়ে সাজিয়েছি। তো আমরা একটু দেখি, বলতেছে যে 1 নম্বর কোশ্চেনটা কি, সুনাগরিক মানে দেখো আত্মসংযমী, কি বলতেছে, সুনাগরিক মানে আত্মসংযমী ব্যাখ্যা করতে বলতেছে। এরপরে আমাদের বলতেছে যে 2 নম্বর শিক্ষা বিস্তারে রাষ্ট্র অধিক গুরুত্বপূর্ণ, দেখো অধিক গুরুত্ব প্রদান করে কেন ব্যাখ্যা করো। আমরা জানি দেখো যে একটা রাষ্ট্রের সবচেয়ে কি বড় হচ্ছে কি, দেখো যে বড় সম্পদ হচ্ছে তার শিক্ষিত জনগোষ্ঠী, কি বড় সম্পদ হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠী। তো যেই রাষ্ট্রে দেখো শিক্ষিত জনগোষ্ঠীর বেশি থাকবে, তাহলে তার জন্য কি বলতেছি সেই রাষ্ট্রের হচ্ছে গুরুত্ব বেশি থাকবে, তার জন্য কি শিক্ষা বিস্তারে রাষ্ট্র অধিক গুরুত্ব বেশি দিয়ে থাকে। এরপর আমাদের 3 নম্বর যে প্রতিটি সন্তানই রাষ্ট্রের সন্তান, কি বলতেছে, প্রতিটি সন্তানই হচ্ছে কি রাষ্ট্রের সন্তান ব্যাখ্যা করতে বলতেছে। তারপরে 4 নম্বর যে সার্বভৌমত্ব বলতে কি বোঝায়, কি যে সার্বভৌমত্ব বলতে কি বোঝায়, যে আমরা জানি দেখো যে এই কোশ্চেন অনেকবার আসে যে সার্বভৌমত্ব হচ্ছে কি আমাদের রাষ্ট্রের উপাদানে, দেখো আমাদের যে রাষ্ট্রের যে 4টা উপাদান আছে তার মধ্যে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো আমরা বলতেছি যে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি এবং সরকার থাকলেও কি রাষ্ট্র গঠন করা যায়, কিন্তু যদি সার্বভৌমত্ব না থাকে তাহলে দেখো একটা সরকার কি পরিপূর্ণতা লাভ করে না, কি বলতেছি একটা দেশ হচ্ছে কি রাষ্ট্র পরিপূর্ণতা লাভ করে না। 5 নম্বর হচ্ছে রাষ্ট্রের উপাদান হিসেবে জনসমষ্টি ব্যাখ্যা দাও। তারপরে রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলো সরকার, ব্যাখ্যা করো। তো দেখো এমন ভাবে আমরা হচ্ছে কি যে 3 স্টার অনেকগুলো কোশ্চেন দিয়েছে তোমাদের। তো এই কোশ্চেনগুলো কি আমরা বলবো যে যারা হচ্ছে কি একটু দুর্বল প্রকৃতির স্টুডেন্ট আছো তোমরা এই কোশ্চেনগুলো আমাদের কি ফলো করবা, কি এই কোশ্চেনগুলো একটু ভালো করে পরীক্ষায় পড়ে যাবা, তাহলে আমরা দেখবো যে কি এখান থেকে কি ইনশাল্লাহ 100% কমনের নিশ্চয়তা। তারপরে বলতেছে প্রত্যেক নাগরিক আইন মেনে চলতে হয় কেন। দেখো আমরা যে বলতেছি যে আইন কেন মেনে চলতে হয়, তারপরে গণতান্ত্রিক রাষ্ট্রে আইন সবার প্রয়োজন কেন। এরপরে আমাদের 2 স্টার কোশ্চেনগুলো দেখো, যে 2 স্টার কোশ্চেনগুলো তোমাদের দিয়েছি যে আরেকটু ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য, কি যে পরীক্ষা আরেকটু ভালোভাবে কি প্রিপারেশন নেওয়ার জন্য। দেখো 11 থেকে আমাদের 15 পর্যন্ত আমরা বলছি 2 স্টার কোশ্চেন। এই তো এই যে এই কোশ্চেনগুলো কি করবা, ভালো মতো পড়বা। বলতেছে বিচারকের রায় ও আইনের একটু উৎস ব্যাখ্যা করো, আইনের দৃষ্টিতে সাম্য ধারণা, তারপরে কি রাষ্ট্রীয় ঐতিহ্য তুলে ধরা প্রয়োজন কেন। তো এই কোশ্চেনগুলো এরপরে আমাদের দেখো যে আমরা দুইটা হচ্ছে এই অধ্যায়ে 1 স্টার কোশ্চেন আছে যে আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কোনটি। আচ্ছা আমরা জানি প্রাচীনতম, আমাদের আইনের উৎস কয়টি বলতো, আমাদের আইনের উৎস হচ্ছে কি 6টি। তো এর মধ্যে প্রাচীনতম হচ্ছে কি, তো এই প্রথা নিয়ে আমাদের অনেকবার কোশ্চেন আসে, অনেক আসে যে এমন যে আইনের প্রাচীনতম উৎস কোনটি, এটা দেখো প্রথা। তারপরে কি প্রথা বলতে কি বোঝায়, তো অনেক ধরনের এইভাবে যে নাগরিকের পবিত্র কর্তব্য কোনটা, তারপরে রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি, তারপরে সুশাসনের জন্য আইন গুরুত্বপূর্ণ কেন। তো এই যে এই টাইপের আমাদের কি এই অধ্যায় থেকে কোশ্চেনগুলো তোমাদের জন্য সাজেস্ট করছি। তো এরপরে আমাদের দেখো সৃজনশীল গ এবং ঘয়ের জন্য আমাদের এই অধ্যায় থেকে কি কি আমরা হচ্ছে টপিক দিয়েছি তোমাদের পড়বা। দেখো যে সার্বভৌমত্ব, তো দেখো এই সার্বভৌমত্ব আমাদের কি ঘয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট, কি বললাম ঘয়ের জন্য। তো দেখো উদ্দীপক এমন থাকবে যে একটি রাষ্ট্র আছে যার রাষ্ট্রে হচ্ছে কি যে অন্যের দ্বারা পরিচালিত হয়, কি বললাম যে অন্যের দ্বারা যদি পরিচালিত হয় তখন বলতে পারে যে ঘতে যে উক্ত রাষ্ট্র হচ্ছে কি কোন, দেখো রাষ্ট্রের কোন উপাদানের জন্য রাষ্ট্রের যে পরিপূর্ণতা গঠন লাভ করতেছে না, তখন আমরা বলতেছি কি যে সার্বভৌমত্ব। তো এইভাবে কোশ্চেন আসতে পারে। তারপর রাষ্ট্রের কার্যাবলী, দেখো রাষ্ট্রের আমাদের কি রাষ্ট্র আমাদের 2 ধরনের কার্যাবলী প্রদান করে থাকে। কয় ধরনের, 2 ধরনের, একটা হচ্ছে মুখ্য কার্যাবলী বা অপরিহার্য, একটা হচ্ছে কল্যাণমূলক বা হচ্ছে কি, দেখো কল্যাণমূলক বা হচ্ছে কি যে কল্যাণমূলক কার্যাবলী বলতেছি আমরা। তারপরে আমাদের তথ্য অধিকার আইন এগুলো। তারপরে হচ্ছে কি 4 নম্বর বলতেছে আইনের বৈশিষ্ট্য উৎস। দেখো আইনের বৈশিষ্ট্য উৎস, তো এটা আমাদের ভালো মতো পড়বা। এরপর আমাদের যে দেখো 10ম অধ্যায় আছে জাতীয় সম্পদ ও আমাদের কি অর্থনৈতিক ব্যবস্থা। তো এই জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা থেকে দেখো এই অধ্যায়গুলো, এই অধ্যায়টা আমাদের কি একটু সহজই লাগে সবার কাছে। তো হচ্ছে কি অনেকে ভুলে যায় যে আসলে কোন সম্পদ কোন ধরনের ভাবে কোনটার মধ্যে হয়। তো এগুলো আমরা একটু দেখো বুঝাই দিতেছি যে আমরা বলতেছে দেখো এখান থেকে প্রথমে যে বর্তমানে বাংলাদেশের কোন অর্থব্যবস্থা বিদ্যমান আছে। আমরা জানি বাংলাদেশে কি, বাংলাদেশের প্রচলিত অর্থব্যবস্থা হচ্ছে কি যে মিশ্র, তাই না। এরপরে আমাদের 2 নম্বর বলতেছে কোন অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা নেই। আমরা জানি যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কি ভোক্তার স্বাধীনতা থাকে না, যেহেতু কি এটা সরকারি দ্বারা পরিচালিত হয়। তারপরে 3 নম্বর হচ্ছে অভাব কাকে বলে। 4 নম্বর হচ্ছে জাতীয় সম্পদের উৎস কয়টি, আমরা জানি 2টা, তাই না। 5 নম্বর 6 নম্বর কি বলতেছে জাতীয় সম্পদ বলতে কি বোঝায়, যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ সহ সকল সম্পদের মালিককে। এখন জাতীয় সম্পদ কাকে বলে, দেখো যে জাতীয় সম্পদ বলতেছে আমরা যে ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত এবং সমষ্টিগত সম্পদকে জাতীয় সম্পদ বলে। তো অনেক সময় আমাদের এমসিকিউতে অনেক সময় যে এটা নিয়ে তোমরা হচ্ছে কি প্যারা খাও
তো এখানে দেখো 7 নম্বর থেকে 7 থেকে 10 পর্যন্ত আমরা কোশ্চেনগুলো হচ্ছে 3 স্টার দিয়ে সাজাইছি। তোমরা এই কোশ্চেনগুলো কি ভালো মতো পড়বা। কি বললাম যে এই কোশ্চেনগুলো ভালো মতো পড়বা। এরপর আমাদের 11, 12, 13, 14 এবং কি 15 নম্বর এবং 16 এবং 17 দেখো আমাদের হচ্ছে 2 স্টার কোশ্চেন। এই 2 স্টার কোশ্চেনগুলো কি বলতেছি ভালো মতো পড়বা। যে যাদের হচ্ছে কি প্রিপারেশনটা একটু হাই লেভেলে নিতে চাও, ভালো লেভেলে নিতে চাও, তাদেরকে বলবো যে কি এই কোশ্চেনগুলো কি অবশ্যই ভালো মতো পড়বা। কি অবশ্যই ভালো মতো পড়বা। এরপরে আমাদের দেখো আছে হচ্ছে 18 থেকে কত পর্যন্ত, 18 থেকে দেখো যে আমাদের 18 নম্বর কোশ্চেনটা আছে যে জাতীয় সম্পদের দ্বিতীয়তম উৎস কোনটি, সংরক্ষণ কাকে বলে, মুনাফা কি, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কোন উদ্দেশ্যে উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয়। এরপরে আমাদের দেখো জাকাত কি, তো বিভিন্ন কোশ্চেন আছে। তো এই কোশ্চেনগুলো আমরা বলবো যে যাদের কি যে প্রিপারেশন হায়ার লেভেলে, যাদের প্রিপারেশনটা কি ভালো লেভেলে নিতে চাও তাদেরকে বলবো যে এই কোশ্চেনগুলো কি ভালো মতো পড়বা। কি ভালো মতো পড়বা তোমরা। এরপর আমাদের টাইপ 2 আছে দেখো অনুধাবনমূলক প্রশ্ন। কি অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমাদের দেখো এখানে আমরা 8টা কি যে 8টি হচ্ছে কি তোমাদের 3 স্টার কোশ্চেন দিয়েছি। 8টি কি 3 স্টার কোশ্চেন দিয়েছি। তো তাদেরকে বলবো যে যারা হচ্ছে কি একটু ভালো মানে যে তাদেরকে বলবো যে একটু ভালো রেজাল্ট করতে চাও, মনে করো যে মোটামুটি লেভেলের স্টুডেন্ট, তাদেরকে বলবো যে তোমরা হচ্ছে আমাদের কি এই 3 স্টার কোশ্চেন এবং 2 স্টার কোশ্চেনগুলো কি অবশ্যই ভালো মতো পড়বা। দেখো এখানে জাতীয় সম্পদ বলতে কি বোঝায়, মুক্তবাজার অর্থনীতি বলতে কি বোঝায়, তো সমাজতন্ত্র হচ্ছে কি সমাজের অর্থনৈতিক সংগঠন। তো দেখো এই টাইপের আমাদের অনেক কোশ্চেন আছে। তো এই কোশ্চেনগুলো কি করবা একটু ভালো মতো পড়বা। এরপরে আমাদের যে 14 থেকে 20 পর্যন্ত কি বললাম যে 14 থেকে 20 পর্যন্ত যে পড়া দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের দেখো 1 স্টার দিয়ে আর হচ্ছে কি যে অন স্টার দিয়ে এই কোশ্চেনগুলো। তো এই কোশ্চেনগুলো আমরা বলতেছি যে অর্থনৈতিক ব্যবস্থা কি, এই কোশ্চেনগুলো যে ইম্পর্টেন্ট না এমন না, অবশ্যই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো আমাদের অনেক পরীক্ষা আসে। যে উদ্যোক্তা বলতে কি বোঝায়, দেখো উদ্যোক্তা, তারপরে পরিমিত সরবরাহ সম্পদের পূর্ব শর্ত, এই কোশ্চেনটা আমাদের অনেকবার আসে যে পরিমিত সরবরাহ সম্পদের কি পূর্ব শর্ত। এখন দেখো এই কোশ্চেনটা লিখতে হলে তোমাদেরকে আগে লিখতে হবে যে ভোগ কাকে বলে। কি বললাম যে ভোগ কাকে বলে। তো দেখো যে আমরা মনে করো যে আমার যতটুকু দরকার আমি ততটুকু উৎপাদন করব এবং ততটুকুই ভোগ করব। এখন মনে করো যে তুমি উৎপাদন করছো বেশি কিন্তু ততটুকু ভোগ করতে পারলা না। মনে করো যে কি যে আমার হচ্ছে 5% তুমি 10% কি উৎপাদন করছো এবং এর মধ্যে 5% ভোগ করছো, তাহলে ওই 5% সম্পদ হিসেবে কি হয় ব্যবহৃত হবে। ওই যে বাকি 5% যে কি তুমি নষ্ট করলো ওই বাকি 5% কি হবে ওই সম্পদটা হচ্ছে কি ওইটা হচ্ছে আর ভোগ করলা না, তাহলে ওইটা হচ্ছে সম্পদ হবে না। তার জন্য আমরা বলতেছি যে পরিমিত সরবরাহ, আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু কি করব উৎপাদন করব। আমাদের এটা বলতেছে এখানে যে ততটুকু উৎপাদন করে আমরা কি করব ওই সম্পদের কি, তার জন্য এখানে বলতেছে পরিমিত সরবরাহ হচ্ছে কি সম্পদের পূর্ব শর্ত, এভাবে লিখবা। তারপরে সম্পদের সুষম বন্টনের প্রয়োজন কেন, দেখো সম্পদের সুষম বন্টনের অবশ্যই প্রয়োজন আছে তাই না। তারপরে সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝায় এবং কি ইসলামী অর্থব্যবস্থার ধারণা দাও। আচ্ছা এই কোশ্চেনটা আমাদের অনেক পরীক্ষায় আসে। তারপরে বলতেছে এখানে যে যে সূর্যের আলো সম্পদ নয় কেন, অর্থনীতিতে বন্টন বলতে কি বোঝায়, জাতীয় সম্পদ বলতে কি বোঝায়, জাতীয় সম্পদ সংরক্ষণ প্রয়োজন কেন, এই কোশ্চেনটা আমাদের বলতেছে অনেক ইম্পর্টেন্ট। তো দেখো সংগঠন কাকে বলে এবং ইসলামী অর্থব্যবস্থা বলতে কি বোঝায়। তো দেখো এই কোশ্চেনগুলো আমরা বলতেছি কি তোমরা সবাই পড়বা, কি সবার জন্যই কি ভালো হবে পড়লে। এরপরে আমাদের দেখো এই অধ্যায় থেকে টাইপ 3 মানে কি আমাদের সৃজনশীলের গ ঘয়ের জন্য প্রশ্নগুলো কি কি সাজেস্ট করছি যে জাতীয় সম্পদের ধারণা, কি যে জাতীয় সম্পদের ধারণা, তারপরে কি জাতীয় সম্পদ সংরক্ষণ ও অপচয় রোধে যে করণীয়। তারপরে 3 নম্বর হচ্ছে আমাদের দেখো এখান থেকে যে আমাদের তিনটা যে আমাদের দুইটা অর্থব্যবস্থা বলতেছি সবচেয়ে ইম্পর্টেন্ট, তার সাথে আর একটা যোগ করেছি তোমাদের, সেটা হচ্ছে কি মিশ্র। আচ্ছা মিশ্র যোগ করার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের যে প্রচলিত অর্থব্যবস্থা, এই বাংলাদেশের প্রচলিত অর্থব্যবস্থা হচ্ছে কি মিশ্র অর্থব্যবস্থা। দেখো এই ধর্মতান্ত্রিক এবং সমাজতান্ত্রিকের সাথে আমাদের এই মিশ্র অর্থব্যবস্থাটা সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। তো দেখো গতে যদি ধর্মতান্ত্রিক আসে, দেখো যে গতে আমাদের সমাজতান্ত্রিকটাই আসে। তো তারপরে 4 নম্বর হচ্ছে বাংলাদেশের জাতীয় আয়ের বন্টন। দেখো বাংলাদেশের জাতীয় আয় বন্টন পরিস্থিতি, কি বাংলাদেশের জাতীয় আয় বন্টন পরিস্থিতি, এই যে চারটা আমরা তোমাদের জন্য সাজেস্ট করলাম, এই চারটা থেকে কি যা প্রশ্ন আমাদের কি সৃজনশীলের গ ঘয়ের প্রশ্ন হয়ে থাকে। এরপরে আমাদের 11তম অধ্যায় আছে, কি দেখো 11 অধ্যায়ের নাম কি বলতো যে অর্থনৈতিক নির্দেশক সমূহ বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। দেখো এই অধ্যায়টা আমাদের কি একটু বড় অধ্যায়, কি বলতেছি অধ্যায়টা একটু বড় অধ্যায়। তো টাইপ 1 এর আমাদের জ্ঞানমূলক কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো টাইপ 1 এ জ্ঞানমূলক অনেকগুলো জ্ঞানমূলক তোমাদের আছে। দেখো তোমাদের জন্য আমরা 8টা জ্ঞানমূলক কোশ্চেন রাখছি, প্রায় হচ্ছে 8টা, কত দেখো 8টা বলতেছে বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান কি, সেই শিল্পের অবদান কত শতাংশ। আচ্ছা দেখো আমাদের একটা ছক আছে, তো সেই ছক অনুযায়ী তোমরা হচ্ছে পড়বা যে শিল্পের অবদান কত, তারপরে কৃষির অবদান কত, তারপরে হচ্ছে আমাদের যে কি আছে আর একটা আছে আমাদের হচ্ছে সেবা, তাই না, শিল্প
না কৃষি, শিল্প, সেবা। তো দেখো ৩ টার অবদান হচ্ছে কি আমরা একটু আলাদা, আলাদাভাবে মনে রাখবা। তারপরে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি কি? আচ্ছা দেখি অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি কি? তারপরে বলতেছে যে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কি? দেখো কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কি? দেখো আমরা জানি যে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক হচ্ছে কি? দেখো তাদের দেশের অর্থনীতি বিভিন্ন মাথাপিছু আয় এই সবগুলো। তারপরে এইভাবে লিখবা যে কিসের ভিত্তিতে কি নানাবিধ দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন করা হয়। তারপরে কি মাথাপিছু আয়ের সূত্রটি লেখো। দেখো এই কোশ্চেন আমাদের অনেকবার আসে যে কতে যে মাথাপিছু আয়ের সূত্রটি লিখো, মানে কি মাথাপিছু আয়ের সূত্রটা এভাবে লিখে দিও না, বা যে GNI ভাগ হচ্ছে কি পপুলেশন, তোমরা কি বাংলায় লিখে দেবা যে মোট জাতীয় আয় ভাগ কি ওই দেশের জনসংখ্যা। ঠিক আছে। ৬ নম্বর বলতেছে যে দেখো মধ্যম আয়ের দেশের মাথাপিছু আয় কত। আচ্ছা আমাদের একটা ছক আছে, কি একটা ছক ছিল যে জানা যে আমাদের কি বিভিন্ন দেশের মাথাপিছু আয় অনুযায়ী কোন দেখো বিশ্ব ব্যাংক কি করছে আমাদের তিনটা, দেখো আমাদের পুরো বিশ্বকে তিনটা দেশের ভাগ করছে, একটা কি উচ্চ আয়ের দেশ, একটা মধ্য আয়ের দেশ, আর একটা হচ্ছে কি নিম্ন আয়ের দেশ। তো বলতেছে কি ওই মধ্য আয়ের দেশের মাথাপিছু আয় কত ছিল। আমরা জানি দেখো যে মধ্য আয়ের দেশের মাথাপিছু বলেছিলাম কত, যে ১১৩৬ থেকে ১৩,৮৪৫-এর মধ্যে, কত ১৩,৮৪৫-এর মধ্যে। তো দেখো এইভাবে যদি তোমরা লিখে দাও তাহলে কি ১ মার্ক পেয়ে যাবা। তারপরে বলতেছে কোনগুলো দেশের কৃষিখাতকে কি ক্ষতিগ্রস্ত করছে। দেখো যে কোনগুলো দেশের কৃষিখাতকে ক্ষতিগ্রস্ত করতেছে। তারপরে ৮ নম্বর বলতেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে। দেখো অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন কি, অর্থনৈতিক উন্নয়ন, এই অর্থনৈতিক উন্নয়ন আর কি বললাম অর্থনৈতিক প্রবৃদ্ধি, যে কিভাবে একটা দেশে অর্থনৈতিক উন্নয়ন হতে পারে। তো এই ধারণাটা থেকে আমাদের অনেক কোশ্চেন আসে। এরপরে দেখো আমাদের ১১ নম্বর সেবা কি। তারপরে আমরা বলতেছি ১২ নম্বর যে বাণিজ্যের কয়টি দিক রয়েছে, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত, যে মধ্য আয়ের দেশগুলো কয় ভাগে ভাগ করা হয়েছে। আমরা জানি কি মধ্য আয়ের দেশগুলোকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে বলতো, ২টা ভাগে ভাগ করা হয়েছিল, একটা উচ্চ মধ্য একটা নিম্ন মধ্য, তাই না। তো এইভাবে লিখে দিবা যে অনুন্নত দেশে কি ধরনের শিল্পের প্রাধান্য দেখা যায়। আমরা জানি কি অনুন্নত দেশে কি যে কৃষিটাই বেশি দেখা যায়, তাই না। ১৬ নম্বর হচ্ছে কি উৎপাদনের উপাদান কয়টি। আচ্ছা উৎপাদনের উপাদান তো তোমরা জানো, এই কোশ্চেন আমাদের অনেকবার আসে, তাই না। আমাদের উৎপাদনের উপাদান হচ্ছে কি ৬টি। তারপরে অর্থনীতিতে খাত কি, দেখো খাত কি। তারপরে সেবা খাতের অবদান কত, যে মাথাপিছু আয় কি। তো দেখো যে মাথাপিছু আয় সূত্র, দেখো মাথাপিছু আয় কি, এখানে আবার তোমরা হচ্ছে সূত্রটা লিখে রাখো না, ঠিক আছে। যে মাথাপিছু আয় বলতে বোঝাইতেছে যে মোট জাতীয় আয় ভাগ হচ্ছে জনসংখ্যা, এভাবে বললো না। তো মাথাপিছু আয় যদি আয় কি আসে তাহলে কি সংজ্ঞাটা দিবা, কি যে বলবো যে কি কোনো দেশের কি মানুষের গড় আয়কে বলতেছি মাথাপিছু আয়, ঠিক আছে। আর যদি সংজ্ঞা আসে তাহলে যদি হচ্ছে কি যে যদি আমাদের হচ্ছে শুধু যে মাথাপিছু সূত্র চাই তখন কি সূত্রটা লিখে দেবো। এরপরে দেখো যেহেতু আমাদের এই অধ্যায়টা একটু বড় তার জন্য কি তোমাদের একটু বেশি কোশ্চেন আমরা সাজেস্ট করছি। তারপরে র্যাগনার মার্কস এর মতে কি করতেছে বলতেছে অনুন্নত দেশগুলো কোনগুলো। বাংলাদেশের জনসংখ্যা দেখো, জনসংখ্যার দিকে দেশ হলে কি জনসংখ্যা বৃদ্ধির হার কেমন। তারপরে কি অবকাঠামোকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়। তারপর কোন শাসনামলে ছিল বাংলাদেশের স্বর্ণযুগ, দেখো বাংলা স্বর্ণযুগ। তো এই যে এই লেভেলের কোশ্চেন। তারপরে আমরা কি দেখো বলতেছে এখানে কি প্রায় কয়টা কোশ্চেন সাজেস্ট করছি তোমাদের জন্য, দেখো যে প্রায় হচ্ছে ৩৭টা কোশ্চেন। তো এই ৩৭টা কোশ্চেন কি আমাদের জ্ঞানমূলক কোশ্চেন। তো এই জ্ঞানমূলক কোশ্চেনগুলো যদি তোমরা একটু ভালো মতো পড়তে পারো, যে প্রবৃদ্ধির হার কি, দেখো এই জ্ঞানমূলক কোশ্চেনগুলো যদি তোমরা একটু কি ভালো মতো প্রতিদিন কি ভালো মতো যদি প্র্যাকটিস করো তাহলে কি ভালো হবে, তোমাদের কি পরীক্ষাটা কি অনেক ভালো হবে দেখবা। তো এখন দেখো আমরা এই অধ্যায়ে টাইপ 2 মানে কি অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্নের একটু আলোচনা করব। তো বলতেছে দেখো এই অধ্যায়ে কি টাইপ 2 এতে দেখো আমরা হচ্ছে কি প্রায় হচ্ছে তোমাদের 9টা কি বললাম যে 9টা 3 স্টার কোশ্চেন সাজেস্ট করছি। যে দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে কি বোঝায়, মোট দেশজ উৎপাদন ধারণাটি ব্যাখ্যা করো, তারপরে কি চূড়ান্ত দ্রব্য বলতে কি বোঝায়। দেখো এগুলো কি আমাদের প্রথম থেকেই কোশ্চেন আছে। তো এই কোশ্চেনগুলো যদি তোমরা ভালো মতো পড়তে পারো, কি যে জাস্ট একটু ধারণা নিবা, কি বললাম যে কি ভালো মতো পড়ে ধারণাটা রাখবা, যে মাথায় যে শেষ করে মানে আজকে পড়লাম তারপরের দিন ভুলে গেলাম এমন হবে না, কি যে পড়তে থাকবা প্রতিদিন একটু কি আস্তে আস্তে অল্প অল্প করে পড়বা, দেখবা যে কি হয়ে যাইতেছে। এরপরে দেখো আমাদের হচ্ছে কি এই কাছে এরপরে আমাদের হচ্ছে 3টা কোশ্চেন আছে তোমাদের কি 2 স্টার দিয়ে সাজাইছি, কি 10, 11 এবং 12 নম্বর। যে বাংলাদেশকে কৃষি প্রধান অর্থনীতির দেশ বলা হয় কেন। তারপর কি নিম্ন আয়ের দেশ বলতে কি বোঝায়, উন্নত দেশের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। তো দেখো উন্নত দেশের 5টা বৈশিষ্ট্যের মধ্যে কি প্রথমটা দিতে পারো তোমরা, কি বলতো যে তাদের মাথাপিছু আয় বেশি, তাদের হচ্ছে কি যে অর্থনীতিটা শিল্পভিত্তিক। তো তার অনেক কিছু দিতে পারো, যদিও কি যে যদি তাদের দেশে কৃষি থাকে তো কৃষিটাও দেখবে কৃষি প্রযুক্তি কি আমাদের বাংলাদেশের চেয়ে কি আরো বেশি উন্নত, অন্যান্য দেশের চেয়ে কি উন্নত থাকবে। তারপরে দেখো এই যে 13 থেকে প্রায় হচ্ছে কি প্রায় হচ্ছে আমাদের 22টা, দেখো প্রায় 13 থেকে প্রায় 22 নম্বর পর্যন্ত আমরা তোমাদের হচ্ছে কি যে অনুধাবনমূলক কোশ্চেনগুলো সাজাইছি। কত যে অনুধাবনমূলক যে কোশ্চেনগুলো সাজাইছি এগুলোকে আমরা বলতেছি কি দেখো যে যাদের হচ্ছে কি ভালো লেভেলের স্টুডেন্ট তারা কিছু কি তারা এই কোশ্চেনগুলো আমাদের পড়বা, কি বললাম যে তারা হচ্ছে কি এই কোশ্চেনগুলো আমাদের কি ভালো মতো পড়বা। এখন দেখো
এখন হচ্ছে তোমরা এই অধ্যায় থেকে গ এবং ঘয়ের জন্য কি কি পড়তে পারো, কি যে গ এবং ঘয়ের জন্য কি কি পড়তে পারো। তো দেখো এই যে মোট জাতীয় উৎপাদন, কি বললাম যে মোট জাতীয় উৎপাদন ভালো করে পড়বা, মোট কি, তারপরে মোট জাতীয় উৎপাদনের পরিমাপ, কি বললাম যে মোট জাতীয় উৎপাদন পরিমাপ মানে কি, এই যে আমাদের জিএনপির যে সূত্র ছিল, তো জিএনপি থেকে আমরা কিভাবে জিডিপি বের করি, মানে জিডিপি থেকে দেখো জিডিপি প্লাস এক্স মাইনাস এম, তাই না। তো এই যে এই সূত্র দিয়ে আমাদের যত অঙ্ক আছে সব এই অধ্যায় থেকে, যে মোট জাতীয় উৎপাদন পরিমাপ, তারপরে কি মোট দেশজ উৎপাদন, তো কি মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন, আর এই যে মাথাপিছু আয়, আর বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার কি প্রতিবন্ধকতা সময় এবং উন্নত এবং উন্নয়নশীল দেশ, দেখো অনুন্নত এবং উন্নয়নশীল দেশ এই সব দেশের কি অর্থনীতি। তো এখান থেকে আমাদের যা কোশ্চেন আসার আসে এখান থেকে। এরপরে আমাদের আসে দেখো যে 13তম অধ্যায়, কি ত্রয়োদশ অধ্যায়, কি এই আমাদের বাংলাদেশ অবশ্যই পড়েছে কি লাস্ট একটা অধ্যায়। লাস্ট বলতেছে যে লাস্ট বলতে এখানে কি আমাদের তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের লাস্ট, যে বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। তো দেখো এখানে আমাদের টাইপ 1 এর জ্ঞানমূলক কোশ্চেনগুলো কেমন হতে পারে একটু দেখি। যে আমাদের প্রায় হচ্ছে তোমাদের এখানে দেখো যে প্রায় 13টা তোমাদের 3 স্টার কোশ্চেন আছে এক থেকে, যে সামাজিকরণ কি, তারপরে পরিবার গঠনের অন্যতম পূর্ব শর্ত কি, আচ্ছা পরিবার গঠনের অন্যতম পূর্ব শর্ত কি, অবশ্যই কি বিবাহ, তাই না। তারপরে বলতেছে সামাজিক পরিবেশ কি, তারপরে পরিবার কাকে বলে, অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার কাকে, তারপরে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার, তো প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার কি। তো দেখো এই পরিবার সম্পর্কে জাস্ট কি পরিবার সম্পর্কে, এই তো এই পরিবার সম্পর্কে কোশ্চেনগুলো যদি তোমরা ভালো মতো ধারণা নিতে পারো, তাহলে আমরা বলতেছি কি যে তুমি হচ্ছে কি এই অধ্যায় থেকে যত কি সংক্ষিপ্ত কোশ্চেন আসবে, এই মানে সরি সংক্ষিপ্ত না, আমাদের জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো আসবে এই জ্ঞানমূলক কোশ্চেনগুলো কি তুমি আনসার করতে পারবা। তো এরপরে আমাদের দেখো এরপরে আছে আমাদের হচ্ছে, এরপরে আমাদের হচ্ছে অনুধাবনমূলক আছে। আচ্ছা এই পাশে আমরা আরো কিছু সাজেস্ট করছি তোমাদের, দেখো যে প্রায় হচ্ছে কত 42টা পর্যন্ত, যেহেতু এই অধ্যায়টা একটু লাস্টের দিকে অধ্যায়টা একটু বড় আছে, মানে কি বড় থাকলেও এই অধ্যায়টা একটু সহজ আমাদের। তো দেখো যে দল কি, তারপরে শিশুর সামাজিকরণের আনুষ্ঠানিক মাধ্যম কোনটি, তারপরে কি পরিবার গঠনের মূল উদ্দেশ্য কি, মিথস্ক্রিয়া কাকে বলে, তা পরিবার কি, যে সমাজের মৌল সংগঠন কোনটি, আমরা জানি পরিবারের হচ্ছে কি যে সমাজের মৌল সংগঠন, তারপরে কি পিতৃতান্ত্রিক পরিবার কি, বর্ধিত পরিবার কি, দেওয়া আছে কি আমাদের পরিবার থেকে। তো দেখো ওই পরিবার যদি আমরা কি ভালো মতো পড়তে পারি, তাহলে কি আমরা এই অধ্যায় থেকে সব কোশ্চেন আনসার করতে পারবো। এরপরে আমাদের বলতেছে দেখো যে অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, কি বললাম যে অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, বলতেছে অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন জন্য দেখো যে বহুপতি পরিবার বলতে কি বোঝায়, ব্যক্তি সামাজিকরণে পরিবার কিরূপ ভূমিকা পালন করে। দেখো যে আমাদের সামাজিকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা ছিল না, সেই ওই ভূমিকাগুলো, তারপরে পরিবারকে উৎপাদন ব্যবস্থার একক বলা হয় কেন। তো এই কোশ্চেনটা আমাদের অনেকবার আসে, এই যে 3 নম্বরটা। এরপরে আমাদের 4 নম্বর আছে যে মিথস্ক্রিয়ার ধারণাটি কি ব্যাখ্যা করো, মিথস্ক্রিয়ার ধারণাটির ব্যাখ্যা করো, তারপরে কর্তৃত্বের ভিত্তিতে পরিবারের ধারণা ব্যাখ্যা করো, যে গণমাধ্যম বলতে কি বোঝায়। দেখো যে এই যে এরপরে 7 নম্বর আছে বাংলাদেশের শহরাঞ্চলের কাঠামোর বৈশিষ্ট্য। তো এই কোশ্চেনগুলো যদি আমরা ভালো মতো পড়তে পারি, কি বলতেছি এই কোশ্চেনগুলো কি তোমাদের ভালো মতো পড়বা। অবশ্যই আমাদের এখান থেকে যারা হচ্ছে কি বিগত সালে যারা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী ছিল, তো দেখবা যে তারা হচ্ছে কি আমাদের এখান থেকে শতভাগ কমন পেয়েছিল। তো তোমাদের জন্য আমরা হচ্ছে এই সাজেশনটা কি এইভাবেই তৈরি করছি। এরপরে আমাদের দেখো যে 12 থেকে প্রায় 12 থেকে 21 পর্যন্ত, কত 21 পর্যন্ত, আচ্ছা আরো আছে এদিকে দেখো প্রায় 12 থেকে কি 27 পর্যন্ত বলতেছি। দেখো এই যে লাস্টের কোশ্চেনগুলো একটু দেখো, আমাদের কি আছে যে পরিবারকে উৎপাদন ব্যবস্থার একক বলা হয় কেন, সামাজিকরণ গুরুত্বপূর্ণ কেন, দেখো সমাজ জীবনকে সামাজিকরণের গুরুত্বপূর্ণ উপাদান বলা হয় কেন, এবং কি সামাজিকরণের উৎপাদন হিসেবে কি মূল্যবোধের ব্যাখ্যা দাও। এই কোশ্চেনগুলো কি আমাদের অনেক সময় অনেক পরীক্ষায় চলে আসে। তো আমরা বলতেছি কি যে প্রতিটা কোশ্চেনে আমরা কি ভালো মতো পড়বো, কি বললাম যে প্রতিটা কোশ্চেনে আমরা ভালো মতো পড়বো, যেন আমাদের পরীক্ষায় একটা মার্কও ছেড়ে না দিয়ে আসতে পারি। তো যেখানে থেকে কোশ্চেন আসুক না কেন কি আমরা হচ্ছে কি পড়বো। এরপরে দেখো লাস্টে আমাদের হচ্ছে কি অধ্যায় থেকে গ এবং ঘয়ের জন্য, কি বলতেছি গ এবং ঘয়ের জন্য, সৃজনশীল গ এবং ঘয়ের জন্য আমরা কি পড়বো। তো দেখো আমরা হচ্ছে কি যে প্রায় 5টা টপিক তোমাদের জন্য সাজেস্ট করে দিচ্ছি। 1 নম্বরে বলতেছি বাংলাদেশের পরিবার কাঠামো, 2 নম্বরে বলতেছি যে পরিবারের প্রকারভেদ, 3 নম্বরে বলতেছি পরিবারের সাধারণ কার্যাবলী, 4 নম্বরে বলতেছি সামাজিকরণ প্রক্রিয়া, 5 নম্বরে বলতেছি কি সামাজিকরণ প্রক্রিয়া বিভিন্ন প্রতিষ্ঠানের সামাজিকরণ, দেখো সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। তো দেখো এর মাধ্যমে আমরা কি পুরো দেখো তোমাদের RTM 100 এর সাজেশনটা আমরা তোমাদের সামনে তুলে ধরলাম, কি বললাম যে পুরো RTM 100 তোমাদের সামনে তুলে ধরলাম।
তো যারা এসএসসি পরীক্ষার্থী আসো মানে কি 26 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কি আমরা এই সাজেশনটা কি অনেক সুন্দরভাবে গুছিয়ে তোমাদের জন্য তৈরি করেছি যে পূর্বের সালে যারা পরীক্ষার্থী ছিল যার মানে কি এসএসসি যারা 25 সালে পরীক্ষার্থী ছিল তারা আমাদের এই আরটিএম 100 সাজেশনটি পড়ে কি যে তো শতভাগ কমন পেয়েছিল। তো তোমাদেরকেও বলবো যে আমাদের এই আরটিএম 100 সাজেশনটি কি সবাই সংগ্রহ করবা এবং কি আমাদের হচ্ছে কি যে এই সাজেশনে দেখো এই সাজেশন থেকে তোমরা ভালো থেকে ভালো করে মানে কি পুরো গুছিয়ে তোমরা হচ্ছে কি তোমাদের এসএসসি পরীক্ষার প্রিপারেশনটা নিতে পারবা। তো পরবর্তীতে তো কোনো একটা পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।